খারাপ লাগছে যদি চক্রান্তই হয়। তাহলে আমার 19,000 ভোটার যারা আনম্যাপড রয়েছে তাদের সবকটা নামটা তুলে দিক, নয় সবকটা বাদ দিয়ে দিক, মানে হ্যারেস করার কোনো মানে হয়। इसकी माँ का भोला चेहरा। পশ্চিমবঙ্গে শিবলিঙ্গ বিকৃত করার পরে সায়নু ঘোষের কিন্তু অনেকটাই প্রমোশন হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে। এবারে একটা কথা হচ্ছে কি, তার দেখা দেখি সায়ন্তিকা ব্যানার্জিও তিনিও ভাবছেন কি আমিও এরকম হাল্লা করব, আমি ইলেকশন কমিশনকে আক্রমণ করবো, আমি বিজেপির নেতাদের খারাপ কথা বলবো, হিন্দুদের খারাপ কথা বলবো, আমিও শিবলিঙ্গ নিয়ে বিকৃত করবো, দিলে গিয়ে আমাকে মুখ্যমন্ত্রী প্রমোশন দেবেন, তাই তিনি বেরিয়ে পড়েছেন। তার মামার বাড়ির আবদার হচ্ছে কি, ওনার 19,000 ভোটার তাদের হয় নাম বাদ দিয়ে দিতে হবে, নয় নাম তাদের তুলে দিতে হবে, মানে মাঝখানে রাখা যাবে না। মানে ইনি বলতে চাইছেন যে 19,000 লোককে একদিনে ভেরিফাই করিয়ে দেওয়া যাবে, ফিজিক্যালি ভেরিফিকেশন। উনি সব পারেন, যেরকম ওনাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি 7 দিনে নার্সিং করতে পারেন এবং তিনি বিএ ডিএলএড এলএলবি সব কিছু কিন্তু একসাথেই করতে পারেন, টাকা থাকুক কি না থাকুক। তো পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের যেসব আজব আজব কাণ্ড কারখানা, এইসব কাণ্ড কারখানা নাগা সাধুরাও হয়তো পারে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একজন নাগা সাধু, এবার তার আদর্শে অনুপ্রাণিত তার দলের বিধায়ক সাংসদরা, তারা পৃথিবীতে পারে না এমন কোনো কিছু কাজ নেই, তারা সব করতে পারে। কত পাতলা। আজকে এই সব পারা মুখ্যমন্ত্রী এবং তার দলের নেতামন্ত্রীদেরকে নিয়ে কথা বলবো, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো বেশি না বকে ফাটা আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, অবশ্যই সবারই থাকা দরকার। বিএলওদের ইস্যু হচ্ছে, বিএলওদের কাছে কোনো নির্দিষ্ট ডাইরেকশন নেই। ইয়ারও সাহেবের সাথে আমার ফোনে কথা হলো, উনি বলছেন আমার কাছে ভার্বাল ডাইরেকশন আছে। এবারে 80-85 এর ওপরে যাদের বয়স, তারা কি করে হিয়ারিং এ যাবে? এনার কথা অনুযায়ী এনারা বাংলাদেশ থেকে লোক এনে এখানটা আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করতে দেবেন, এবং পশ্চিমবঙ্গে যে কাটুরা আছে তারা চিটিংবাজি করে মোটামুটি পশ্চিমবঙ্গের সেটার অবস্থা শোচনীয় করে তুলবে। তাদের ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য 2002 সালের পর থেকে কারা কারা বেঁচে আছে, কারা মারা গেছে, সেগুলোকে নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে ইলেকশন কমিশনার ডাকছে 19,000 জন মানুষ। তাদেরকে কি একদিনে করা সম্ভব? এবারে তাদের কি প্রসিডিওর আছে কেউ কিছু জানে না, কোথায় হচ্ছে, কবে হচ্ছে, কোন টাইমিং স্লট, সেইগুলো আমাদের কাছে কিছু নেই। তো আমরা আমাদের ভোটারদেরকে তাদের নামটা তোলানোর জন্য হিয়ারিং ক্যাম্প অব্দি নিয়ে যেতে পারছি না। বলছি দিদি, তুমি হয়তো জানো না যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবাইকে সাহায্য করার জন্য পাড়ায় পাড়ায় ক্যাম্প তৈরি করেছেন। এবার সেই সাহায্যগুলো ওনারা কি করতে পারছেন না? না ওনাদের হাতে পায়ে ব্যথা, ওনারা এনাদেরকে ধরে নিয়ে যেতে পারবেন না? আপনারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ভাবেন যে আপনারা আমাদের পাড়া আমাদের সমাধান করছেন, দুয়ারে সরকার করছেন। তো ইলেকশন কমিশন যখন কোনো বৃদ্ধ মানুষকে ডাকছে, তাদেরকে তো ভালো করে ধরে নিয়ে যাওয়ার দায়িত্ব তৃণমূল নেতাদের, তাই না? মে আই হেল্প ইউ খুলে বসে আছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু করছে না। আসলে তৃণমূল দলটাই চিটিংবাজদের দল। এই চিটিংবাজরা এইসব করার জন্য মোটামুটি টাকা নিচ্ছে মানুষজনের কাছ থেকে। এবার সেই টাকাটা যারা দিতে পারছে তারা ভালো, না হলে এই সায়ন্তিকার মতো কেস আর কি। তো এতই যদি জোরজার করে ইলেকশন কমিশনকে করতে হয়, তাহলে নয় বলে দিক হিয়ারিং এর দরকার নেই, আমরা 19,000 নাম তাহলে বাদ দিয়ে দিক। প্রথমে তো এরা মোটামুটি ভাবে প্রত্যেকটা মানুষকে হুমকি দিচ্ছিল, তারপরে দেখলো মানুষের টাকা চুরি করছে, তখন সিবিআই হুমকি দিল, তখন এরা ঘুরে সিবিআইকে হুমকি দিল। মাঝখানে তো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো ইজ্জত আমাদের বাংলাতে নেই, তো এখানটায় তাদের কথাটা না নাই ভালো। তারপরে এনারা ইলেকশন কমিশনারকে তাকে ধমকি দিলেন, জ্ঞানেশ কুমার হচ্ছে বিজেপির দালাল, হ্যান ত্যান বহু কথা বললেন, এনাদেরই মুখ্যমন্ত্রী বলেছেন। তো একটা জিনিস হচ্ছে কি, 19,000 নাম বাদ যাবে না করবে। এবারে একটা জিনিস, তোমরা সরকারে আছো, তোমাদেরই তো দায়িত্ব যারা যারা মারা গেছে দায়িত্ব নিয়ে ভোটার লিস্ট থেকে তাদের নামগুলো কেটে দেওয়া। আজ পর্যন্ত 2011 সালের পর থেকে একটা নাম কেন কাটোনি? সেগুলোর জন্য দায়ী কে? পশ্চিমবঙ্গে ভোট চুরি করছে এটাকে। বিএলওর কাজটা আপনি করেছেন, আমি বুঝতে পারছি আপনার সমস্যা। তাহলে যারা আপনার পার্টে যতটুকু থাকাকালীন যাদের হিয়ারিংটা হচ্ছে ততটুকু হোক, বাকিটা আপনি তাহলে ওনার সাথে কথা বলে পরের দিন দেখে নিন। কিন্তু পরের দিন অলরেডি না ম্যাডাম, বিএলওর অ্যাবসেন্সে কোনো ভোটারের হিয়ারিং কিন্তু হবে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওনার পার্সোনাল প্রবলেম আছে, উনি চলে যাচ্ছেন, সেটা ঠিক আছে। উনি বিএলও, উনি কি করবেন না করবেন সেটা সম্পূর্ণভাবে ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি ওনার কাজটা খুব ভালো করে বোঝেন। তৃণমূলের বিধায়িকা হয়ে আপনি যদি ওখানটায় গিয়ে বিএলওর সাথে উঁচু গলায় কথা বলেন, আপনি যদি ঠিক করে দেন তিনি কবে ডাকবেন না ডাকবেন, আপনি তো মশাই সায়নী ঘোষের ছোটো বোনের মতো বলছেন যে মমতা ব্যানার্জির বিকল্প আর পৃথিবীতে কিছু নেই। সেরকম করে মানুষজন ভেবেছিল যে মমতা ব্যানার্জির বিকল্প হয়তো আর উঠে আসবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জিকেও টপকে যেতে চাইছে সায়নী ঘোষ। কারণ দিনে দুপুরে উনি যেভাবে মিথ্যে কথা বলছেন, তাতে মনে হচ্ছে উনি মমতা ব্যানার্জির 3 গুণ উপরে। অভিনয় তো তিনি আগে থেকেই ছিলেন, অভিনয় একজন পারদর্শী অভিনেত্রী। সেরকম করে সায়ন্তিকা ব্যানার্জি একটা সুস্থ স্বাভাবিক ছেলে, তার জীবন নষ্ট করে দিল, তার নামে পুলিশ কেস করলো, তাকে জেল খাটালো, তারপরে কোথা থেকে সজল ঘোষের বিরুদ্ধে প্রার্থী হিসাবে দাঁড়িয়ে গেল, তাকে হারিয়ে দিল। রাজনীতির বোঝে না, বড় বড় ডায়লগ মারতে আসে। আসলে তৃণমূলের মানুষ তৃণমূল আর ভোট দিচ্ছে না, মানুষ এবারে সেলিব্রিটি দেখে ভোট দিচ্ছে। তবে এই প্রথাটা বেশি দিন চলবে না, কারণ মানুষ জানে যে কে কাজ করতে জানে আর কে জানে না। ঠিক ধরিস। কিন্তু বিএলওর অ্যাবসেন্সে ভোটারের হিয়ারিং যেন না হয়।
মানে এরা যেসব বিএলওগুলো মারা গেছিলো তাদেরকে নিয়ে রাজনীতি করছিল। আজকে যখন হিয়ারিংয়ের ডেট আছে, সে বিএলও যখন একটা সময়সূচি বেঁধে দিয়েছে, তো সেই সময়সূচিতে আমাদের দিদি সায়ন্তিকাদির পছন্দ হচ্ছে না। এনারা আবার সেই বিএলওদের মৃত্যু নিয়ে প্রোটেস্ট করতে আসছেন, সাধারণ মানুষের মৃত্যু নিয়ে প্রোটেস্ট করতে আসছেন। মানে মানতে হবে যে নিজেই বাঁচিয়ে নিজেই আবার লাত মারছে। তিনি কীভাবে তার কাজ করবেন না করবেন সেটাও শিখিয়ে দেবেন সায়ন্তিকা ব্যানার্জি। তিনি এতদিন কোথায় ছিলেন, কোন গর্তের ভেতরে ঢুকিয়েছিলেন যতদিন ধরে এসআইআরের কাজ চলছিল? এগুলো শুধুমাত্র চিটিংবাজি আর বাটপাড়ি ছাড়ার কিছুই নয়। তোমাদের কি মতামত তোমরা আমি কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইবও করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।